নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আপনাদের শোনাবো এমন একটি অন্য ধরনের গল্প যা শুনলে চমকে উঠবেন আপনিও। তবে গল্প পাঠ শুরু করার আগে আমাদের চ্যানেলে আজকে যারা প্রথমবারের জন্য এসেছেন সেই সব নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, আমাদের গল্প পাঠ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আমাদের চ্যানেলে আপনি শুনতে পারবেন এমন কিছু ভালো লাগা গল্প যাকে অবলম্বন করে চলা যায় বহু দূর পথ। আসুন এবার তাহলে গল্পে ফেরা যাক। আজ আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধা তিলোত্তমা মজুমদারের লেখা একটি অসাধারণ গল্প, অপাপবিদ্যা। নরম চোখে দেখছে নীলপর্ণা। সামনে শায়িত নিশ্চল বুবকা, তার স্বামী। এই তো সেদিনও সে নিজে গাড়ি চালিয়ে পর্ণাকে অফিসে পৌঁছে দিয়েছে। এখনো বিশ্বাস হয় না বুবকা বুঝছে না কিছুই, শুনতেও পাচ্ছে কিনা জানে না পর্ণা। কারণ বুবকার মুখ অসাড়, সে কথা বলতে পারছে না, এমনকি নয়ন তারা অবধি স্থির। পায়ের দিক সামান্য নাড়াতে পারছে, কিন্তু হাত অচল। অসুখটাই এমন, প্রথমে ঘাড়, কাঁধ, হাত, মুখ, পিঠ আক্রমণ করে। ঠিকমতো চিকিৎসা না হলে দ্রুত নিচের দিকে নামে। অদ্ভুত অসুখ। হঠাৎ একদিন অফিসে কাজ করতে করতে অচেতন হয়ে পড়ল। একসময় জেগে উঠল, কিন্তু আর কথা বলতে পারল না। মুখ ভেঙে উমো হয়ে গেছে। টিকালো নাকটা মনে হচ্ছে চূড়া ভেঙে যাওয়া কোনো পাহাড়। ঝকঝকে সুন্দর মানুষটা যেন ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে যাওয়া গ্রাম। নীলপর্ণা সেই গ্রামের এমন এক অক্ষত বৃক্ষ যার শোক করার কোনো উপায় নেই। তাকে ছায়া দিতে হবে ক্ষয়ক্ষতির মধ্যেও টিকে থাকতে পারার আশ্বাস। তাই সে নিজেই আঁকড়ে ধরেছে নিজের শক্ত শাখা। প্রথম দিকে তখনও হাত অসাড় হয়নি। বড় হাসপাতালের নামী ডাক্তার দেখে বললেন, বেলস পলসি। ভয়ের কিছু নেই। উদ্বেগ, মানসিক যন্ত্রণা, নিদ্রাহীনতা এসব কিছু আছে? নিরুদ্বেগ মানুষ কি পাওয়া সম্ভব এখন? যত গুরুদায়িত্বের কাজ তত মানসিক ও কায়িক পরিশ্রম। কিন্তু সবাই ধরে নিচ্ছে বুবকার সঙ্গে নীলপর্ণার সম্পর্কই এর জন্য দায়ী। বাইরে থেকে দেখে যতই সুখী মনে হোক, ভিতরে নিশ্চয়ই অশান্তি আছে। এখন একটা বাচ্চা হলো না, নাকি নেবে না। আজকালকার মেয়েরা চাকরি নিয়ে মেতে থাকতেই বেশি পছন্দ করে। আত্মীয় পরিজন বুবকার প্রতি সহানুভূতি প্রকাশ করল, আর নীলপর্ণার প্রতি বিরক্তি ও সন্দেহ। ডাক্তারেরও ধারণা হলো পারিবারিক অশান্তির প্রভাব অস্বীকার করছে নীলপর্ণা। কে কি ভাবলো না ভাবলো পরোয়া করবে না স্থির করলেও ভিতরে যে ক্ষোভ নিঃশব্দে গুমরোয়। চিকিৎসা সত্ত্বেও কয়েকদিনের মধ্যে অসাড়তা ও যন্ত্রণা বেড়ে উঠল অনেকখানি। অসহ্য সেই দৃশ্য। হাত নাড়াতে পারছে না, কথা বলতে পারছে না, কোমর থেকে পায়ের পাতা অবধি দুমড়ে মুছড়ে দিতে চাইছে যন্ত্রণায়। দৃষ্টি এত কাতর, নীলপর্ণার মনে হয়েছিল বুবকা বলতে চায় এই যন্ত্রণার চেয়ে মরে যাওয়া ভালো। কি হলো ওর? দিশেহারা বিনিদ্র নীলপর্ণা দ্বিতীয় পরামর্শের জন্য আরও এক চিকিৎসকের শরণাপন্ন হল। ভারত জোড়া তার খ্যাতি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মেডিকেল কলেজের অধ্যাপক। তিনি বুবকাকে পরীক্ষা নিরীক্ষা করে বললেন, বেলস পলসি নয়, এটা অন্য রোগ, বুঝলেন? অনেকেই একে ক্যান্সার বলে ভুল করে। আজ পর্যন্ত 3 জনের এই রোগ দেখেছি। 2জন 10 বছরের যমজ ভাই, আর একজন ওরই মতো। ছোটবেলাতেই এই রোগ হওয়ার কথা, কিংবা 60-এর পরে। অবশ্য জিন মিউটেশন কখন যে কি করে বসে বলা তো মুশকিল। নীলপর্ণা জিজ্ঞাসা করেছিল, ও ভালো হয়ে যাবে তো? ডাক্তার ভ্রু কুঁচকেছিলেন। নিরুত্তাপ বললেন, ওষুধগুলো খাইয়ে যান, বয়স খুব বেশি তো নয়, আশা করছি সুস্থ হয়ে যাবেন। মানে ওই যে বললাম, অসুখটা এই মধ্য 30-এ হয় না সাধারণত। ভালো হতে বেশ সময় নেবেন কিছুটা, আর ধৈর্য ধরতে হবে, বুঝলেন তো? আর ডায়াবেটিসটা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে, ওটা বাড়লে কিন্তু সমস্যা আরো বাড়বে।
আরও নানাবিধ পরামর্শ দিয়েছিলেন তিনি নীলপর্ণাকে। রোগী যে ঘরে থাকবে সেখানে গান বাজানোর ব্যবস্থা রাখতে হবে। সুমধুর বাজনা বা সুরেলা কণ্ঠে ধ্রুপদী সঙ্গীত খুব মৃদু শব্দে বাজবে দিনে অন্তত 4 ঘন্টা। সেই শব্দ তরঙ্গের অভিঘাত বুবকার মস্তিষ্ক ও স্নায়ুকে উজ্জীবিত করবে। তাহলে ও শুনতে পাচ্ছে? পর্ণা জিজ্ঞাসা করল। ডাক্তার বললেন, ধরে নিতে হবে উনি দেখতে ও শুনতে পাচ্ছেন। 20 দিন প্রায় 7 তলা হোটেলের মতো এক বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা করা হলো বুবকার। যতদূর বুঝেছে সে, বুবকার শরীরে পেশি ও অস্থি সংযোগকারী কোষকলা ও কণ্ডরা কঠিন হাড়ের মণ্ড হয়ে যাচ্ছে। দ্রুত বিস্তারী অস্থি ভবন। অন্তর্জালে খোঁজ করে সে দেখেছে এই রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, কিন্তু ডাক্তার বলেছেন সেরে উঠবে বুবকা। বাড়িতে ফিরিয়ে আনার দিন নীলপর্ণা অসহায়ের মতো জিজ্ঞাসা করেছিল, আচ্ছা ডক্টর, বলছিলাম FOP মানে এই মাঞ্চ মেয়ের রোগীকে ফিজিওথেরাপি করালে হয় না? ডাক্তার বলেছিলেন, হয়তো হয়, কিন্তু সবকিছুর একটা সময় তো লাগে। দয়া করে নেট ঘেটে ডাক্তারকে আর ডাক্তারি শেখাবেন না, বুঝলেন? ওটা একটা অসুখ, জানেন তো? সাইপারকন্ড্রিয়া, হাইপোকন্ড্রিয়াও বলা যায়। ওতে শুধু টেনশন বাড়ে। না না, আমি আপনাকে শেখাতে যাচ্ছি না, ক্ষমা করবেন ডক্টর। দেখুন, ওর পায়ের দিকটা ভালো আছে কিছুটা। যখন ব্যায়াম করানোর প্রয়োজন হবে আমিই বলবো। ওর অসুখটা এমন যে এতটুকু ভুল হলে সাংঘাতিকভাবে সেটা বেড়ে যাবে, বুঝলেন? নীলপর্ণা নমস্কার করে বেরিয়ে এসেছিল। 10 দিন হলো হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে বুবকা। সে কি বুঝতে পারছে সে নিজের ঘরে নিজের বিছানায় শুয়ে আছে? এই 10 দিন রাতের আয়া রাখেনি নীলপর্ণা, নিজেই করেছে যা করার। 10 দিনে 3 বার দিনের আয়া পাল্টাতে হয়েছে। নির্মেদ 5 ফুট 9 ইঞ্চি 34 বছরের বুবকার শুশ্রূষা তো আর সহজ নয়। রান্না ও সংসার ধরে রাখে যে গীতা মাসি, তার বয়স 3-2। কোনো স্বাস্থ্যবান যুবকের সেবা শুশ্রূষা করবে কি করে? খুব তাড়াতাড়ি ভালো একজনকে পাওয়া দরকার। নীলপর্ণাকে এবার কাজে যোগ দিতে হবে। ছুটি তো আর বাড়ানো সম্ভব নয়। সে বুবকার মাথায় হাত রাখল, ফিস ফিস করে বলল, সোনা, সেরে ওঠো প্লিজ। দরজার ঘন্টি বাজল। গীতামাসি এসে বলল, যার আসার কথা ছিল সে এসেছে। বসতে বললাম, তা বলে না থাক, বাইরেই দাঁড়িয়ে আছে, কেমন যেন। আচ্ছা, আমি আসছি, ওকে একবার ইউরিনালটা ধরে দিয়ে যাই। যেমন তোমার কপাল, এই কি তোমার কাজ? মুখখানা গোমরা করে চলে গেল গীতামাসি। আজ সকাল থেকে কোনো আয়া নেই। নীলপর্ণার সযত্ন পরিশ্রম দেখে দুঃখ হয়েছে তার। কত লেখাপড়া জানা মেয়ে, কত বড় চাকরি করে, সে কি আয়ার কাজ পারে? কিন্তু করছে দেখো, যেন কত কালের অভিজ্ঞতা। স্বামীকে যেন চোখে হারায় মেয়েটা। গীতামাসি দরজার কাছে গিয়ে চশমা ঠিকঠাক করে বলল, আসতেছে। তা তুমি ভেতর পানে আসো গো, ভালো মানুষের মেয়ে। তুমি বাইরে দাঁড়িয়ে থাকলে তো আর দরজা বন্ধ করতে পারবো নি। কাগজের তোয়ালেতে হাত মুছতে মুছতে নীলপর্ণা এলো। দুজনেই দেখল পরস্পরকে, কর্মদাত্রী ও কর্মপ্রার্থিনী। বেশ লম্বা চওড়া মেয়েটি। এমনই চেয়েছিল নীলপর্ণা। ভালো স্বাস্থ্য, সৎ, সেবা শুশ্রূষা জানে, ওষুধের নাম পড়তে পারবে, নির্ভরযোগ্য। আমরা ভালো লোকই দিই ম্যাডাম, আসলে সবাই তো সব জায়গায় মানিয়ে নিতে পারে না। আয়া সেন্টারের মেয়েটি বলেছিল। ভেতরে আসুন, নীলপর্ণা বলল। মেয়েটি সসংকোচে বলল, অনেকটা রাস্তা হেঁটে এসেছে দিদি, পা বড় অপরিষ্কার। বেশ তো, ওয়াশরুমে গিয়ে হাত পা ধুয়ে আসুন। নীলপর্ণা সরে দাঁড়ালো। মেয়েটি ভিতরে এসে এদিক ওদিক দেখল। গীতামাসি তাকে বাইরের লোকের ওয়াশরুম দেখিয়ে দিয়ে নিজের কাজে মন দিল। কতজন এলো গেল, কেউ কি টেকে? মানুষজন যেন কেমন হয়ে যাচ্ছে, খাটবে না। আরে
ভগবান গতর দিয়েছে কিসের জন্য রে বাপু, যত আলসে কুটি। সে প্রার্থনা করতে লাগলো যাতে এই নবাগতা স্থায়ী হয়ে ওঠে। নীলপর্ণা সোফায় বসল। মেয়েটি নিজেই টেনে নিল বেতের মোড়া। নীরবে ব্যাগ খুলে আধার কার্ডের জেরক্স, আয়া সেন্টারের পরিচয়পত্র ও থানা থেকে সই করিয়ে আনা শংসাপত্র নিচু কফি টেবিলে রাখল। নাম কি আপনার? নীলপর্ণা জিজ্ঞাসা করল। প্রতিমা, প্রতিমা হালদার, বলল সে। সেন্টার থেকে বলেছে কি ধরনের কাজের লোক চেয়েছি? হ্যাঁ দিদি, বিছানায় শয্যাশায়ী রোগীর দেখাশুনো করতে হবে। আমার স্বামী, ওর নাম রূপকা। দেখাশুনো করতে বলতে একেবারে ছোট বাচ্চার মতো করে টেক কেয়ার করতে হবে। নাওয়ানো, খাওয়ানো, ওষুধ দেওয়া, বেড প্যান দিয়ে সব পরিষ্কার করা, সব পারবেন তো? কি অসুখ দিদি? প্যারালাইসিস? না, এটা আসলে অন্যরকম। এই অসুখের নাম স্টোনম্যান সিন্ড্রোম। কি কি বললেন? স্টোনম্যান সিন্ড্রোম? কিছুই পারেন না? না, কথা বলতে, ইশারা করতে, কিছু বোঝাতে কিছুই পারে না। ও, সেন্টার বলল আপনি 12 ঘন্টা চাইছেন, তা কটা থেকে কটা? সকাল 8টার মধ্যে তো আসতেই হবে। আমি 8:30টায় বেরোবো, আপনি এলে। সন্ধ্যায় 8টা থেকে 9টার মধ্যে ফিরে আসবো। আমি এলে তখন আপনার ছুটি। আচ্ছা, কত দেবেন? 800 পার ডে, যেমন কথা হয়েছে সেন্টারের সঙ্গে। দিদি, আরো 200 বাড়িয়ে দিন, আর ওটা সেন্টারকে বলবেন না। সে কি? সে আবার কি করে হয়? সে তো অন্যায়, তাই না? ওরা তো আমার আপনার উভয়ের উপকার করছে। হ্যাঁ, কিন্তু আপনি তো ওদের ঠকাচ্ছেন না, হয়তো আমি ঠকাচ্ছি। আপনার তো বিবেকে লাগার কিছু নেই। পাপ হলে আমার হবে। আসলে দিদি, ওরা 20% কেটে নেয়, তারপর মাসের পেমেন্ট থেকে 5,000 ওদের দিতে হবে। পুজোয়ও কোনো বাড়তি টাকা দেয় না। আমাকেও তো সংসার চালাতে হয় দিদি। আচ্ছা ঠিক আছে, কিছুদিন নয় আমার কাজ দেখে তারপর না হয় দেবেন। আপনি তো আমাকে টিপস দিতেই পারেন, তাই না? তাতে তো সেন্টারের কিছু বলার থাকে না। দেখুন দিদি, পুলিশের কাগজও দিয়েছি। আপনি 1000 টাকা ফেলে রাখলেও আমি চুরি করব না। অভাবের সংসার কত কষ্ট করে চালাই। এই কাজগুলো তো পার্মানেন্ট কিছু নয়। কি করব বলুন? নীলপর্ণা ভাবল খানিক। বাড়তি 6,000 টাকা যাবে। তবে এই মেয়েটি টিকে গেলে সে অনেকটা নিশ্চিন্ত হতে পারে। ভালো করে দেখল সে প্রতিমা হালদারকে। শ্যামলা, মোটের উপর স্বাস্থ্য ভালো, টান টান ভাব, ছোটর উপর ভাসা ভাসা দুটি চোখ, তেল দেওয়া চুল উল্টো করে কপাল থেকে টেনে খোপা করা, কপালে সিঁদুর, হাতে শাখাপলা, হাতের নখ কাটা ও পরিষ্কার, বাঁধনি নকশা সুতির ছাপা শাড়ি পরেছে। মেয়েটির বক্তব্য স্পষ্ট। নীলপর্ণার তাকে খারাপও লাগলো না, ভালোও লাগলো না। অপরিচিত একজনের দায়িত্বে তার প্রিয়তম মানুষটিকে রেখে যেতে হবে। অত্যন্ত নিরাসক্তভাবে সে জিজ্ঞেস করল, কাল থেকে আসতে পারবেন? এলে ভালো হয়, আমি তাহলে কাজে যোগ দিতে পারি। হ্যাঁ, পারবো। আর আমি কি ওকে একবার দেখে যেতে পারি? ওষুধপত্র টত্র সব বুঝে নিতাম। অফিসে বেরোবেন কাল, আপনার তো তাড়া থাকবে। আসুন। নীলপর্ণা প্রতিমা হালদারকে নিজের শোয়ার ঘরে নিয়ে আসার আগে গীতা মাসির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, প্রতিমা দুপুরে এ বাড়িতে খাবার খাবে কিনা। প্রতিমা শান্তভাবে বলল, যদি খাই, আপনি কি আমার পেমেন্ট থেকে খাবারের দাম কেটে নেবেন? না। তাহলে খাবো। নীলপর্ণা বুবকার কাছে এসে তার হাত ধরে বলল, শোনো, তুমি তো জানো কাল থেকে বেরোতে হবে আমায়। ইনি হলেন প্রতিমা, তোমার দেখাশোনা করবেন। প্রতিমা বলল, উনি শুনতে পান? জানি না, তবে আমি মনে করি পায়। তাতে আমার কাজের সুবিধে হয়। আসুন, আপনাকে সব বুঝিয়ে দিই। 2 বেলা ইনসুলিন দিতে হয়, দুপুরে আর রাতে খাওয়ার আগে। দুপুরেরটা আমি যাওয়ার আগে দিয়ে যাব। দিদি, আমি পারি। ইনসুলিন আমি আগে দিয়েছি অনেক পেশেন্টকে।
স্যালাইন দেওয়া, পাল্টানো, চ্যানেলে ওষুধ দেওয়া, ইঞ্জেকশন সব পারি। উনি কিভাবে খান? চিবোতে পারেন? না, তবে তরল খাবার অল্প অল্প করে মুখে ঢেলে দিলে গিলতে পারে। অনেকটা সময় লাগে খেতে, ধৈর্য ধরতে হবে। ওষুধ দেবেন গুঁড়ো করে জলে গুলে। আচ্ছা, তা রাইস টিউব দেননি ডাক্তার? হাসপাতালে ছিল। আসলে ডাক্তার বলেছেন অল্প যেটুকু অংশ স্বাভাবিকভাবে কাজ করছে সেগুলো নিষ্ক্রিয় না হওয়াই ভালো। যেমন পা নাড়াতে পারে। আপনি মাঝে মাঝে এই পাটা ভাঁজ করে দেবেন, হ্যাঁ, যাতে ও নিজে থেকে খুলে সোজা করে। আচ্ছা, ঠিক আছে। প্রতিটি বিষয় বুঝিয়ে দিয়ে নীলপর্ণা বলল, দেখুন, রক্তচাপ মাপা ও ইঞ্জেকশনের জন্য একজন আসেন। আমি তাকেই বলে দেব দিনের ইনসুলিনটা তিনি দিয়ে যাবেন। বাকি আপনার দায়িত্বে ওকে ফেলে রেখে যাব। প্রতি ঘন্টায় আমাকে ফোন করে জানাবেন, কেমন? আপনার ফোনের টাকা আমি দিয়ে দেব। ফেলে রেখে যাবেন কেন দিদি? ওকে আমার দায়িত্বে রেখে যাবেন। একেবারে কাঁটায় কাঁটায় 8টায় আসে প্রতিমা। নিতান্ত প্রয়োজন না হলে রোগীর পাশ ছেড়ে সে নড়ে না। এ ঘরের পরিচ্ছন্নতার দায়িত্ব সে নিজেই নিয়েছে। বিছানায় শয্যাশায়ী রোগীর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সে বলে। এখন সে নীলপর্ণার ভরসা নিখুঁতভাবে অর্জন করছে ক্রমশ। বুবকার এত যত্ন, এমন প্রাণ ঢালা সেবা পর্ণা নিজেও করতে পারত কিনা সেই বিষয়ে অকপট সন্দেহ প্রকাশ করেছে সে প্রতিমার কাছে। প্রতিমা সবিনয়ে বলে, রোগীর সেবা করাই তো আমার কাজ দিদি। এ কাজ তো আপনার নয়, আপনি করেন সেই অনেক। ইঞ্জেকশন দিতে আসে যে লোকটি, প্রায়ই তার সময়ের হেরফের হয়ে যায়। ইনসুলিন প্রয়োগের সময় মাপা, এর উপর রোগীর খাওয়া ও ভোজন পরবর্তী ওষুধগুলি নির্ভরশীল। সব দেখে শুনে পরখ করে পর্ণা অবশেষে প্রতিমার ইনসুলিন প্রয়োগের দক্ষতা বিশ্বাস করেছে। অতএব সে এখন ইনসুলিন দিতে পারে। দক্ষতার সঙ্গে খাইয়ে দেয় বুবকাকে। প্রতি ঘন্টায় বুবকার শায়িত দেহটি এপাশ ওপাশ করে দেয় সে, যাতে শয্যা ক্ষত না হয়ে যায়। সে এক যুবতী নারী। অপরিচিত যুবকের শরীরের সর্বাত্মক যত্ন নিতে তার দ্বিধা সংকোচ নেই। 16 বছর বয়স থেকে কাজ করছি, কত রোগীর সেবা করলাম। আমার হাতে রোগী সেরে ওঠে দিদি। একটা নার্সিং হোমে ছিলাম 10 বছর, সে শান্তভাবে বলে। তার অন্যান্য কথার মধ্যে ভ্রান্তি বা বিচ্যুতি প্রায় নেই, ওই বিছানায় শয্যাশায়ী ছাড়া। পর্ণা একদিন শুধরে দিল। সেই একদিন সামান্য হেসেছিল মেয়েটি। এমন শান্ত বিষাদ যার, তাকে নিজের জীবনের বিষয়ে কোনো অভিযোগ করতে শোনেনি পর্ণা। গীতামাসি প্রতিমার কাজ দেখে তুষ্ট, বলল, আমার বয়সটা যদি কম হতো, গতরে যদি বল পেতাম তো বুবকাদার যত্ন করতাম সেই রকম কইরে। একটুও খাই নাই, নিজের থালা তো মাজেই, বুবকাদার থালা বাসন মাজে, সিঙ্কে অন্য বাসন থাকলেও মেজে রাখে। সেদিন মোচা ছাড়াচ্ছি তো বলে, আমাকে দাও মাসি, আমি তো বসেই আছি, বেছে দি। এমন মেয়ে লাখে একটা, কিন্তু কপাল একেবারে ঘষা, বুঝলে? স্বামীর তো রোজগার নাই, শুধু অসুখ আর অসুখ। মেয়ে 11 ক্লাসে পড়ে। ভোর 6টায় এসে নীলপর্ণাকে চা করে দেয় গীতামাসি, নিজেও নেয় 1 কাপ। যাবতীয় গল্প করে, নিজের বাড়ির কথা, এ বাড়ির নানা প্রসঙ্গ। সে বাজার করে আনে, জামা কাপড় ধোলাই যন্ত্রে কেচে ইস্ত্রি করে রাখে, বাড়ি ধোয়া মোছা করে। তার সঙ্গে কথা বলার বহু বিষয় জমা থাকে। এখন যোগ হয়েছে প্রতিমা প্রসঙ্গ। গীতামাসি বলে, সে শোনে মাত্র। প্রতিমার ব্যক্তিগত বিষয় নিয়ে তার কোনো আগ্রহ নেই। তবে মেয়েটি ভালো, মেনে নিয়েছে নীলপর্ণা। ডাক্তারের চিকিৎসায় আর প্রতিমার যত্নে চোখের মনি একটু একটু নড়ে উঠছে বুবকার। ডাক্তার বললেন, ভালো লক্ষণ। ইদানিং রবিবার করে উৎসাহী আত্মীয়রা বুবকাকে দেখতে আসে। হয়তো বছর 2-3 যাদের সঙ্গে দেখা হয়নি, ফোনে কথা হয়েছে কদাচিৎ, তারাও সাগ্রহে আসছে। কত রকম মাসি পিসি, কত ভাই বোন, কাকা পিসে, বন্ধু। আহারে, এই অল্প বয়সে এ কি হলো? হ্যাঁ,
স্টোনম্যান রোগ? এ আবার কি গো, কোনোদিন তো শুনিনি। তাই বলো, কোটিতে একটা হয়? হ্যাঁ, কত রকম রোগ যে আছে পৃথিবীতে। স্টোনম্যান রোগ? হ্যাঁ, কি থেকে যে কি হয় গো, তা আগে কিছু টের পাওনি? নিশ্চয়ই ওর অসুবিধে কিছু ছিল, তুমি হয়তো বুঝতে পারোনি। হট করে একটা জলজান্ত ছেলে একেবারে পাথর হয়ে যাবে? এই স্টোনম্যান বলে একটা খুনি ছিল না? কেউ ধরতে পারেনি লোকটাকে? এই এত বড় পাথর দিয়ে ফুটপাতে লোক মারতো, একেবারে মাথা থেতলে মারতো। তা বুবকার কি মারধরের প্রবণতা ছিল? কেউ না কেউ অন্তর্জাল খুলে অনুসন্ধান করে। এই তোমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দাও তো। এই তো পেয়েছি, ফাইব্রোডিপ্লাজিয়া অসিফিকান্স প্রোগ্রেসিভা মাঞ্চমেয়ার ডিজিজ, জিনবাহিত রোগ। আরে এখানে তো বলেছে এর কোনো চিকিৎসাই নেই। বুবকার খুঁজে খুঁজে রোগ পেল না? এই রকম রোগী বাড়িতে ফেলে রাখা কি ঠিক? হ্যাঁ, কলকাতায় কি আজকাল ভালো চিকিৎসা হয় নাকি? কেউ কিচ্ছু জানে না, কিছু না। ওকে চেন্নাই নিয়ে যাও, বুঝলে? না না, চেন্নাই কেন, ওই যে কি যেন জায়গাটা, কি বলে, আরে বলো না, ওই যেটা খ্রিস্টানদের টাকায় চলে। ওহ, বেলোর। বেলোর না, ভেলোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেলোর। ওখানে নিয়ে গেলে সব রোগ সেরে যায়, জানো তো। হ্যাঁ রে ধুর, ভেলোর আগে ভালো ছিল, এখন সবচেয়ে ভালো হলো হায়দ্রাবাদ আর বেঙ্গালুরু। দারুণ দারুণ সব হাসপাতাল, বুঝলে। বুবকাকে কিন্তু নিমহ্যান্সেও নিয়ে যাওয়া যায়, বুঝলে। আরো ভালো হয় সিঙ্গাপুর গেলে। তোমাদের মেডিক্লেম আছে? অফিস থেকে খরচ দেবে। গীতা মাসি অতিথিদের চা জল খাবার দেয়, প্রতিমা সাহায্য করে। এই তোমার লোকগুলো কিন্তু ভালো পেয়েছো, বুঝলে। মন্তব্য আসে ফিসফিসিয়ে। কত করে নেয়? হ্যাঁ, রোজ 1000। কতক্ষণ থাকে গো? এত? মাসে 40,000 তো কাজের লোকের পেছনেই চলে যায়। তা দুজনেই খায়? আরে ওরা তো খায়ও রাক্ষসের মতো, আলাদা চাল কেন? তা বুবকাকে অফিস থেকে মাস গেলে মাইনে দেবে? প্রশ্ন, মন্তব্য, উপদেশ, কৌতূহল, অর্থহীন প্রসঙ্গ চলতে থাকে, চলতেই থাকে। সপ্তাহে একটি মাত্র ছুটির দিন লৌকিকতায় চলে যায়। গীতামাসি গজগজ করে, সব এসে বসে বসে গাব যাবে। কাজের লোকের পেছনে 40,000, তাতে তোমাদের কি? হ্যাঁ, কেউ কি চাইতে যাচ্ছে? তুমি কি খরচা দেবে যে অত খোঁজ নিচ্ছ? এদের বাড়িতে আমার 30 বছর। এই বুবকাদা আমার বুকে বড় হয়েছে। কত দেখলাম আর কত হচ্ছে। প্রতিমা শান্তভাবে বলল, প্রথম প্রথম আসে সবাই। 1 মাস হলো 2 দিনের জন্য হাসপাতালে ভর্তি করা হলো বুবকাকে। নানা রকম পরীক্ষা ও চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হবে। সেখানে নিয়ে যাওয়ার দিন বুবকাকে অ্যাম্বুলেন্সে তোলার জন্য আত্মীয়দের কাউকে পাওয়া গেল না। এক বন্ধু আসবে বলেছিল, যানজটে আটকে গেল। গীতামাসির 2 রিক্সা চালক ছেলে এসে সাহায্য করে গেল। প্রতিমা সারাক্ষণ নীলপর্ণার সঙ্গে থাকলো। নীলপর্ণার মনে হলো সে এই মেয়েটিকে ভরসা করছে, ভরসা আদায় করতে পেরেছে। এই নিজের কথা একেবারে বলে না, কোনো বাড়তি কৌতূহল দেখায় না, শান্তভাবে কর্তব্য করে যায়। বুবকাকে বাড়ি ফিরিয়ে আনার দিন সে বলল, রোগটা কম হয় ঠিক কথা, কিন্তু দিদি আমার চেনা একজনেরও হয়েছে জানেন। বিনা চিকিৎসায় বিছানায় পড়ে আছে। কত দাম সব ওষুধের, কেনার তো সামর্থ্য নেই। নীলপর্ণা বলল, সরকারি হাসপাতালে নিয়ে যেতে পারে। নিয়েছিল, কিন্তু ওখানেও সব ওষুধ দিতে পারে না, কিনতে হয়। 1 মাস বেডে রেখেছিল। ওষুধ কোম্পানির লোকদের থেকে বলে কয়ে ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছিলেন, কিন্তু এভাবে আর কতদিন চালানো সম্ভব। ভেলোরে নিয়ে যাওয়ার কথা বলেছে অনেকে, কিন্তু সে তো অনেক হ্যাপা। বাড়ির লোককে ঘর ভাড়া করে থাকতে হবে, এমন অসুখ কতদিনে সারবে কেউ বলতে পারে। ঘরের পুরুষ মানুষ যদি অসুখে পড়ে, সব দায়িত্ব তবে বউয়ের ঘাড়ে এসে পড়ে। আমাদের মতো ঘরে তো জমানো টাকা কিছু থাকে না দিদি, মেডিক্লেম করার ক্ষমতাও নেই আমাদের। আপনার নিজের কারুর হয়েছে এই অসুখ?
না না, আমার চেনা একজনের। ও, তা কোন হাসপাতালে নিয়েছিল? নিয়েছিল কোথায় যেন, আমি ঠিক জানি না দিদি। সরকারি স্বাস্থ্য বীমার কার্ড নেই তাদের? হ্যাঁ আছে তো, কিন্তু সেই কার্ডে নাকি এই রোগের চিকিৎসা হবে না, ক্যান্সারের হয় না যেমন। গীতা মাসি কদিন জ্বরে পড়েছে, কাজে আসতে পারেনি। নীলপর্ণা সকালে নিজে চা করে নিয়েছে, স্নান করে বেরোনোর আগে কর্নফ্লেক্স, কলা আর দুধ খেতে বসেছে। প্রতিমা এলো। ও, আজ মাসি আসেনি? সে বলল। না, জ্বর খুব হচ্ছে চারদিকে। শুনুন, আপনি তো বুবকার খাবার করতে পারেন, কোথায় কি আছে দেখে নিয়ে বানিয়ে নেবেন, ঠিক আছে? আর নিজের জন্য যা হোক কিছু একটা রান্নাও করে নেবেন। দিদি, মাসি আসবে না, আমাকে একবার ফোন করে বলবেন তো, আরো আগে চলে আসতাম আমি। আপনি নিশ্চিন্তে যান, আমি আপনার রাতের খাবারও করে রাখবো। 2 মাস হলো দিদি, কোথায় কি আছে আমি জানি। যে কদিন মাসি আসবে না আমি ঠিক চলে আসবো সকাল সকাল, কেমন? অসুবিধে হবে না তো? না না, অসুবিধে কিসের? দিদি, বলছিলাম আপনি কি ওষুধগুলো কিনে নিয়ে আসবেন? আর 3 দিনের আছে। কি দাম সব ওষুধের! একটা ক্যাপসুল 1200 টাকা, একটা 1800 টাকা। ইঞ্জেকশনের ওষুধ একটা 25,000, 7,000, 10,000 করে। আচ্ছা, বলছিলাম সব আপনি কোম্পানি থেকে পাবেন? না না, মানে জানতে চাইলাম বলে কিছু মনে করবেন না দিদি। আপনি খুব বড় চাকরি করেন বুঝতে পারি, কিন্তু খরচাটা যে ভীষণ। এ ধরনের কৌতূহল আমি পছন্দ করি না প্রতিমা। অসুখ হলে চিকিৎসা তো করতেই হবে, তবে উন্নতি হচ্ছে দেখতে পেলে ভালো লাগে। সামান্য চোখের পাতা পড়ে আজকাল, তার বেশি তো আর কিছু এগোচ্ছে না। ভাবছি ওকে একবার চেন্নাই নিয়ে যাব কিনা। আর হ্যাঁ, কোম্পানি আমাদের মেডিকেল বেনিফিট দেয়, তার কিছু কাটছাট করে। অনেক নিয়ম আছে, আপনার জানা কিছু জরুরি নয়, ঠিক আছে? আর আমি বাড়ি ফেরার আগে ওষুধ নিয়ে আসব। দেখুন ফাইলে প্রেসক্রিপশনের কপি আছে, এনে দিন তো আমাকে। রাগ করলেন দিদি? আর এরকম করব না। কম ঘাটের জল তো খেলাম না দিদি। আপনি এত ভালো, আপনার জন্য কষ্ট হয়। দেখবেন উনি ঠিক ভালো হয়ে যাবেন। ডাক্তার তো বললেন অল্প অল্প করে সেরে উঠবেন। কত বড় ডাক্তার, কত বিলেতি ডিগ্রি। হ্যাঁ, উনি খুব বড় ডাক্তার। আচ্ছা, বলছিলাম আপনার সেই পরিচিত কার কথা যেন বলেছিলেন, একই অসুখ, সে কেমন আছে এখন? খোঁজ নেওয়া হয়নি দিদি। নীলপর্ণা বেরিয়ে গেল। প্রতিমা সারা দিন একা। সে ধীরে সুস্থে রান্না করলো, বুবকার শুশ্রূষা করলো। জলে বা দুধে গুলে একটু একটু করে খাওয়াতে হয় ওষুধ। সে জল দিল অতি যত্নে, শুধু জল। সময় মতো দুধে প্রোটিন গুলে খাইয়ে দিল। ক্যাপসুলের ভিতরের গুঁড়ো একটি কাগজে মুড়ে ব্যাগে ঢোকালো, বাইরের খোল ফেলে দিল ময়লার ঝুড়িতে। স্টেরয়েড ওষুধগুলো সে কাঁচি দিয়ে কেটে আধা আধি করল। সে জানে হঠাৎ এই ওষুধ বন্ধ করে দিলে বিপত্তি হতে পারে। আরও কিছু ওষুধ যেগুলো খুব দামি নয়, সেগুলো সে নিয়ম মেনে খাওয়ালো বুবকাকে। অবশেষে বুবকার নিদানপত্রের মূল কাগজ নিয়ে বেরোলো ওষুধ কিনতে। এই কাগজ ছাড়া দোকান ওষুধ দেয় না। অন্যদিন গীতা মাসি থাকে বলে বাইরে যেতে পারে না। আজ সুযোগ মিলেছে। যেগুলি কেনার সামর্থ্য তার আছে নেবে। চিকিৎসা হলো ঠাকুরের পায়ে ফুল মিষ্টি দেওয়ার মতো। সামান্য হলেও নিজেকে খরচা করতে হয়, নইলে ফল দেয় না। তার ক্ষমতা যদি থাকতো সে সবটাই কিনত। একবারে অনেক কটা ওষুধ কিনে ফিরে এলো সে। বুবকার মূত্র পরিষ্কার করল। এ রোগীর যৌনাঙ্গ স্পর্শ করলে এখনো সামান্য সময়ের জন্য কঠিন ও বৃহৎ। 2-4 বার টোকা দিলে সে মূত্রত্যাগ করে। মলত্যাগের প্রয়োজনে 2 পা বারংবার নাড়াতে থাকে। প্রতিমা তাকে পাশ ফিরিয়ে শুইয়ে দিল। দেরাজ থেকে ইঞ্জেকশনের সিরিঞ্জ ও ভায়াল নিল। সে ইঞ্জেকশন জানে, কিন্তু নীলপর্ণা এ ব্যাপারে তাকে এখনো ভরসা করেনি। ইনসুলিন দেওয়া আর ইঞ্জেকশন দেওয়া এক নয়। সব ইঞ্জেকশন একইভাবে প্রযুক্ত হবে তাও নয়। কঠিন রোগের ইঞ্জেকশন প্রয়োগও নিশ্চয়ই কঠিন। প্রতিমা মনোযোগ দিয়ে কাজটি পর্যবেক্ষণ করে।
রোজ দুবেলা যে ইঞ্জেকশন দেয় রক্তচাপ মাপে, প্রয়োজনে রক্ত ও মলমূত্র পরীক্ষার জন্য সংগ্রহ করে নিয়ে যায়। দৈনিক 300 করে নেয়। প্রতিমা কাজটা করে দিলে মোটেও আলাদা টাকা নিত না, 9,000 টাকা বেঁচে যেত। যাকে এরা 9,000 নিয়ে ভাবে না। এই রোগীকে দিতে পারে না বলে তার ইঞ্জেকশন দেবার ক্ষমতা ব্যর্থ হয় না। সে সিরিঞ্জে ওষুধ ভরে সেই ঘন সাদাটে তরল একটি খালি শিশিতে ঢেলে দিল, অর্ধেকের বেশি। সিরিঞ্জে জল ভরে ভায়াল পূর্ণ করে দিল। গীতামাসি থাকে বলে রোজ এই কাজ করতে অনেক ঝুঁকি নিয়ে শৌচাগারে যেতে হয়। আজ সে বুবকার সামনেই সব সেরে ফেলল। হঠাৎ চমকে উঠল সে। অস্থিরভাবে পা নাড়াচ্ছে বুবকা। কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, এরকম করছেন কেন? জল খাবেন? পটি করবেন? কিছু না, কিচ্ছু না। অসাড় কি করে সাড়া দেয়? 6 মাসে খানিকটা সেরে উঠবে বলেছিলেন ডাক্তার। কত বড় ডাক্তার, কিন্তু ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। বুবকার সহকর্মী 2 জন এসেছিল। ডাক্তারের কত প্রশংসা করল, তিনি অসাধ্য সাধন করেন। তাহলে বুবকা কেন ভালো হয়ে যাচ্ছে না? আত্মীয় বন্ধুদের আগমন হ্রাস পেয়েছে। তারা ফোন করে নানা কথা বলে। এই সব রোগ আর ক্যান্সারে কোনো তফাৎ নেই, আয়ুর্বেদিক করো। হোমিওপ্যাথি কেন করানো হচ্ছে না সমান্তরাল চিকিৎসা হিসাবে? কেরলে নিয়ে গেলে ওখানে ভেষজ চিকিৎসার মহা মহা হাসপাতাল, খরচ অতি সামান্য। উপদেশ, মতদান। বুবকার ঠিক কি অবস্থা জানার পর অল্প বয়সে কে কে অচল, অনড়, অথর্ব হয়ে পড়ে আছে তার দীর্ঘ তালিকা শুনে শুনে নীলপর্ণা যখন ক্লান্ত, তখন পদটিকার মতো স্বজনেরা যোগ করে, আয়াটিকে কিন্তু খুব ভালো পেয়েছ, কপাল করে এমন সেবিকা পাওয়া যায়। একলা রাতে আজকাল নীলপর্ণার হঠাৎ কান্না পেয়ে যায়। ও কি আর ভালো হবে না? ঘাড়ে পিঠে একটা ব্যথা বলতো, শিরদাঁড়া, কোমর, হাতের কবজি, কাঁধ। ওরা দুজনেই ভেবেছিল দীর্ঘ সময় কম্পিউটার নিয়ে বসে থাকার ফল। ব্যথা নিবারক ওষুধ খেয়েছে, ভালোও হয়ে গেছে। একদিন বুবকা বলছিল ছোটবেলায় সে খুব একটা খেলতে পারেনি। পা ফেলে ছুটলে পায়ের তলায় খুব যন্ত্রণা হতো। থুপ করে বসে পড়তো বলে বন্ধুরা নাম দিয়েছিল থুপকা। সেই সমস্তই কি এই রোগের ইশারা ছিল? কেন বুবকার বাবা মা গুরুত্ব দেননি? সে বুবকার কাছে এসে বলল, তোমাকে চেন্নাই নিয়ে যাব, এখানে তুমি সেরে উঠছ না কেন? বুবকার পা দুটি দুর্বলভাবে নড়ে উঠল মাত্র। তুমি এভাবে পা টানছ কেন? জোর পাচ্ছ না? নিচের দিকটাও কি খারাপ হলো? বুবকার চোখ উপচে জল পড়ছে। এ কি সুস্থতার লক্ষণ না অসুস্থতার? নীলপর্ণা চোখের জল মুছিয়ে চুমু খেল। ভোরের দিকে নিথর অনড় বুবকা একা একা মারা গেল। আত্মীয় বন্ধুরা আসতে দেরি করেনি। হাসপাতালে যাওয়ার লোক না জুটলেও শ্মশান বন্ধুর অভাব হয় না কখনো। সবাই দেখছে বুবকার পাশে চুপ করে বসে আছে নীলপর্ণা। কি শক্ত মেয়ে, এক ফোঁটা চোখের জল ফেলল না। গীতামাসি রান্নাঘরের কোণে বসে বুক চাপড়ে কাঁদছে। আর ওই আয়াকে দেখো, কি যেন নাম, সবিতা? না না, অনিমা। না গো, অনিমাও নয়, প্রতিমা। হ্যাঁ হ্যাঁ, প্রতিমা। ওই তো সব করতো বুবকার। সত্যিকারের সেবা ওই করেছে। একেবারে পায়ে পড়ে কাঁদছে। দাদাকে রাখতে পারলাম না গো, হায় গো, দাদাকে রাখতে পারলাম না। এত করলাম তবু রাখতে পারলাম না। ও দিদি, ও দিদি, ও দিদি, আমাকে ক্ষমা করে দিন দিদি, আমাকে ক্ষমা করে দিন। আমার হাতে কেউ কোনো দিন মরেনি। আমি কি পাপ করলাম, কি পাপ করলাম? এর সঙ্গে আবার পাপ পুণ্যের কি সম্পর্ক? আরে শোকে দুঃখে মানুষ কি না বলে। আয়ার আবার অত শোক কোনোদিন দেখিনি বাবা। হবে না, কত টাকা পাচ্ছিল, সেটা হাতছাড়া হয়ে গেল না। তবে যাই বলো,
সেবা ওই মেয়েটিই করেছে। আহারে, মায়া তো পড়ে। মায়া মায়া, মায়াই তো সব। কাল প্রতিমার ঘরের মানুষ উঠে বসেছে। ডাক্তার সত্যি অসাধ্য সাধন করতে পারেন। কত বড় ডাক্তার, কত বিলেতি ডিগ্রি। প্রতিমা নিজের লোকটার জন্য যা করতে পারে করেছে। সে কি পাপ? নিজের প্রাণের মানুষকে বাঁচানো কেন পাপ হবে? ভগবান না চাইলে এই বাড়িতেই বা সে এসে পড়বে কেন? প্রতিমা কাঁদতে লাগলো, কাঁদতেই লাগলো। দুঃখে না আনন্দে সে নিজেও জানে না। কারণ বুবকা এত তাড়াতাড়ি মরে যাক সে কখনো চায়নি। কিন্তু তিনিই তো মারেন, তিনিই রাখেন। প্রতিমা কে? সে তো নিমিত্ত মাত্র। শেষ হলো অপাপ বিদ্যা। লিখেছেন শ্রদ্ধেয়া সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের এই ভিন্নধর্মী গল্পটি কেমন লাগলো আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু আপনাদের কমেন্টের জন্য আমি সদা উন্মুখ হয়ে থাকি। আজ তাহলে এখানেই শেষ করি। পরবর্তী গল্প নিয়ে চলে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।